আমরা রিয়েল লাইফে যে নাচানাচি করি যা পাগলামি করি দেখা যায় যে কন্টেন্টেও ওগুলো করছি। টাকা তো সবাই অফার করে, বাট তারা আমাকে প্রায় 20 বোতল অ্যারোসল দিয়েছে। ভদ্রভাবে আবার প্যাক ট্যাক করে ফেরত দিয়ে দিতে হয়। এক বক্স জাস্ট চিপস পাঠাই দিয়েছিল, ওইটা 2 রাতও টিকে নাই। যে সবাই খালি সবাইকে টেনে টেনে নামায়, আসলে কোনো রিজন লাগে না মানুষের পিছে লাগতে। আমার মনে হয় কাজটা অ্যাকচুয়ালি শুরু হলে আরও আমি বুঝতে পারবো, কিন্তু আসলে এরকম একটা ইনিশিয়েটিভ দরকার ছিল। বাংলাদেশে আসলে ডিজিটাল ক্রিয়েটারদের সিনটা অনেক বড় হচ্ছে, আর নতুন নতুন অনেক ক্রিয়েটার আমাদেরকে জয়েন করছে। তো আমার মনে হয় যে সব কিছু একটা অর্গানাইজ প্ল্যাটফর্মে নিয়ে আসাটা অনেক জরুরি ছিল। অ্যান্ড আই এম ভেরি গ্ল্যাড দ্যাট স্ট্যাকমিস্ট ইজ অ্যাকচুয়ালি ডুইং ইট। না, এইখানে একটা ব্যাপার আছে, আমরা আসলে কখনোই সরাসরি ক্লায়েন্টদের সাথে খুব কম, মেবি 1-2টা প্রজেক্টে যদি ক্লায়েন্টের এন থেকে কেউ চেনা থাকে বা ব্র্যান্ডের কেউ চেনা থাকে ডিরেক্টলি অ্যাপ্রোচ করতে, বাট ম্যাক্সিমাম টাইম একজন মিডলম্যান বা এজেন্সি থেকেই ছিল। বাট এজেন্সির যেটা হয় যে এজেন্সি তো আসলে শুধু ইনফ্লুয়েন্সার ম্যানেজমেন্ট দেখে না, তাদের আন্ডারে পুরো একটা ক্যাম্পেইন আসে। তো আমার মনে হয় স্ট্যাকমিস্ট যেটা এম করছে যে শুধু ইনফ্লুয়েন্সার ক্যাম্পেইনিংটা দেখবে। আমার মনে হয় যে ইনফ্লুয়েন্সারদের ক্ষেত্রে কিন্তু টিপিক্যাল যদি অ্যাডভার্টাইজমেন্ট আমরা করি যে একটা ডিটারজেন্ট ধরে বললাম এটা কিনেন, সেটা কাজ করবে না। আর এটাই অনেক সময় আমার মনে হয় অনেক এজেন্সি বুঝতে চায় না, যে ব্র্যান্ডের কথা শুনে আমাদেরকে বলে যে না, প্রমোট করা দরকার, প্রমোট করে দাও। বাট আমরাও জানি যে প্রোডাক্টে যদি আমাদের ইফ আই বিলিভ ইন আ প্রোডাক্ট আই ক্যান প্রমোট ইট ইন অ্যান ইনোভেটিভ ওয়ে। সো এই নেগোসিয়েশনগুলো করার জন্য বা এই ডিসকাশনগুলো করার জন্য আসলে একজন এজেন্সি যে আসলে এই বিষয়গুলো নিয়ে তাদের ইনডেপথ নলেজ আছে, এটা দরকার ছিল। অ্যান্ড আই হোপ দ্যাট স্ন্যাকমিস্ট আসলে এজেন্সি হয়েও আমাদের সাইড নিক, ব্র্যান্ডের সাইড নিক, আর মিডলে আমরা কিছু এসে ভালো কিছু করতে পারি। যেটা আমি বললাম, এশিয়াটিকের সাথে আগেও কাজ হয়েছে, এটা যেহেতু এশিয়াটিকের কনসার্ন, সো তারা আগে থেকে এটা ওয়ান অফ দ্য বিগেস্ট এজেন্সিজ ইন ঢাকা। অলরেডি তাদের সাথে যখন কাজ হতো খুব অর্গানাইজভাবেই হতো। বাট আমার মনে হয় যে ইনফ্লুয়েন্সারদেরকে ফোকাস করে বা ক্রিয়েটারদেরকে ফোকাস করে একটা যেটা গ্যাপ আমরা সবসময় ফেস করি, যেটা আমি বললাম যে আমাদের সাইডটা অনেক এজেন্সি বুঝতে পারে না যে না আপু লোগো দিতে হবে, না আপু পারলে হচ্ছে লোগোটা মুখের উপর চিপকায়। আমার মনে হয় যে ভিডিও করি যে প্লিজ আমাকে টাকা দিচ্ছে, আপনারা কিনেন, না হলে আমাকে ফিউচারে প্রজেক্ট দিবে না। সো আমার মনে হয় যে এই যেটা আমি বললাম একটু আগে, যে এরকম একজন দরকার হু লিসেন্স টু বোথ সাইডস। কারণ একটা ব্র্যান্ডও যখন একজনের কাছে আসছে প্রমোশনের জন্য, তাদেরও এক্সপেকটেশন থাকে আর আমাদেরও এক্সপেকটেশন থাকে যে আসলে কন্টেন্টের এন্টারটেনমেন্টের মাধ্যম দিয়ে যেন জিনিসটাকে আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারি। সো সামওয়ান হু গেটস দ্যাট, এই জিনিসটা আসলে দরকার ছিল। ভাই আমি আসলে সব ক্রিয়েটারদের ক্ষেত্রে বলতে পারছি না, বাট আমার একটা ফিল্টারিং প্রসেস থাকে যে সব ব্র্যান্ড বা আমাদের কাছে তো আগে ক্যাম্পেইনটা যেভাবে আসে ধামধুম, যে হ্যাঁ টাকা তো সবাই অফার করে, বাট মেবি কয়েকজনের একটু এথিক্স যারা থাকে মেবি ওভাবে তারা ফিল্টার আউট করে। যেমন খুব রিসেন্টলি আমার কাছে একটা লেজার ক্লিনিক এসে বলেছিল আমরা আমাদের হোয়াইটনিং প্রসিডিওর প্রমোট করতে চাই, আপনি আমাদের সেলুনে এসে সার্ভিসটা নেন। এইটার যেমন আমি পুরোপুরি বিপক্ষে, হ্যাঁ, যে আমি কখনোই চাবো না যে হোয়াইটনিং প্রসিডিওর ইন দ্য ফার্স্ট প্লেস আমি জানি না এটার কতটুকু রিলায়েন্ট, আমি তো নিজে করাবোই না। আর আমি কখনোই মানুষকে এনকারেজ করবো না যে তোমাদের মধ্যে আমি কখনোই কাউকে ফিল করাতে চাই না যে তোমার মধ্যে ওই ল্যাকিংটা আছে যে তোমার একটা প্রসিডিওর করে নিজের গায়ের রঙকে ফর্সা করা লাগবে। এটা অনেকেই এখন বাংলাদেশে যেমন লেজার ক্লিনিক্স বা এস্থেটিক ক্লিনিক্স অনেক পপুলার হয়ে গেছে, বাট দিস ইজ নট সামথিং দ্যাট আই ফিল যে আমি প্রমোট করতে চাই। তো এগুলোর সাথে যেমন আমি অ্যাসোসিয়েশন অ্যাভয়েড করে চলি। বাট অন্যান্য প্রোডাক্ট যেটা আমার মনে হয় যে আমি ইউজ করে নিজেও ইউজ করে আমার ভালো লাগছে বা দিস ইজ সামথিং আই উড লাইক টু বি অ্যাসোসিয়েটেড উইথ, ডেফিনেটলি আমি কাজ করি। ভাইয়া ডিপেন্ড করে যেই ব্র্যান্ডরা আমাদেরকে দেয়। মনে করেন আমার সাথে রিসেন্টলি একটা অ্যারোসল ব্র্যান্ডের কাজ হয়েছে, তারা আমাকে প্রায় 20 বোতল অ্যারোসল দিয়েছে। এখন এটা আবার বেশি 20 বোতল অ্যারোসল দিয়ে আমি সারা বছর মশা মারলেও আমার অ্যারোসল শেষ হবে না। বা যেমন কয়েকটা ফোনের ব্র্যান্ড আছে, ওরা ভিডিও করার পরে আবার আমাদের ফোনটা ফেরত দিয়ে দিতে হয়। নিজে থেকে যদি কিনি তাহলে কিনি, না হলে ভদ্রভাবে আবার প্যাক ট্যাক করে ফেরত দিয়ে দিতে হয়। তো এটা ব্র্যান্ড টু ব্র্যান্ড ডিপেন্ড করে, বাট অফকোর্স ব্র্যান্ডরা দিলে তো খুব খুশি হবই। অনেক হয় আমার। বাট এটা আবার একটা ভালো জিনিস আছে যে যখন আমি ওই জিনিসটা ফিল করি যে এতই ভালো যে নিজের মতন আমার ইচ্ছা করতে জিনিসটা রেখে দেওয়া, তখন না কন্টেন্টে ওইটার রিপ্রেজেন্টেশনটা চলে আসে। তখন কন্টেন্টটা ওই উচ্ছ্বাস দিয়ে বানায়, আরও থাকে না যে আরও অ্যালাইন হয়ে থাকি প্রোডাক্টের সাথে। ওই প্রোডাক্ট ফেরত পাঠাই দিলেও আবার নিজে থেকে গিয়ে কিনি। যেমন বম্বে সুইটস আমার অনেকবার তাদের সাথে কোলাবোরেশনের পরে তারা আমাকে এক বক্স জাস্ট চিপস পাঠাই দিয়েছিল, ওইটা 2 রাতও টিকে নাই। তো এরকম যখন ব্র্যান্ডরা করে খুব ভালো লাগে যে আচ্ছা ঠিক আছে। আমি সবচেয়ে মজা পাই পার্লারদের সাথে কোলাবোরেট করে। তো পাউডার রুম একটা আছে গুলশানে, ওরা যেমন ওদের সার্ভিস জেনুইনলি খুব ভালো। আর ওদেরকে যখন একটু প্রমোট করেছিলাম, আপু খুশি হয়ে ওনার যে এশা রুশদা আমাকে সবসময় বলে তুমি এসে যে কোনো
কোনো টাইম সার্ভিস নেই। আচ্ছা ঠিক আছে, সারা জীবনের জন্য আমার ফেশিয়াল, ওয়্যাক্সিং, থ্রেডিং সেট। তারপরে আরেকটা হচ্ছে গ্রিন ভিউ গলফ রিসর্ট, একটা রিসর্ট আছে, ওরাও খুব ভালো, দে আর ভেরি ওপেন টু ওয়েলকামিং গেস্ট। তারপরে ইয়োয়োসও আছে, তাদের সাথেও কাজ করে অনেক মজা লেগেছে। ওইটা আবার আমি ডানার সাথে কোলাবোরেট করেছিলাম ইয়োয়োসোর যখন ধানমন্ডিতে ওপেনিং হয়। তো এরকম একটা ব্র্যান্ড আছে যে ওরাও প্যারা দেন, আমরাও কাজ করে মজা পাই। ওর সাথে যখন কাজ করি কাজটা আসলে কাজের মতন লাগে না। আমরা রিয়েল লাইফে যেই নাচানাচি করি, যা পাগলামি করি, দেখা যায় যে কন্টেন্টেও ওগুলো করছে, আর ওইটার জন্য আসলে মানুষ আমাদেরকে কয়েকজন গালিগালাজ করে, বাট বেশিরভাগ মানুষ ওইটাই পছন্দ করে। তো ডানার সাথে ওয়ার্ক নেভার ফিলস লাইক ওয়ার্ক। আমার মনে হয় যে আসলে নেগেটিভ পিয়ার ক্রাইসিস যখন হয়, এইটা মানে অনেক ক্ষেত্রে হতে পারে যে ইনফ্লুয়েন্সারের কোনো দোষই নাই, যে আসলে আমাদের দেশের মানে ম্যাক্সিমাম মানুষের মেন্টালিটি কি, ওরাই আমাদেরকে সাপোর্ট করে মেবি এক পর্যায়ে নিয়ে যায়। হঠাৎ করে তাদের ওয়ান ফাইন মর্নিং উঠে মনে হবে না, ওকে আর ভাল লাগতেছে না, একদম যে সবাই পিছে লাগবে, টেনে ওকে নামাতে হবে। আমাকে কে যেন বলতেছিল এই জন্য বাংলাদেশের ন্যাশনাল খেলা নাকি কাবাডি, যে সবাই খালি সবাইকে টেনে টেনে নামায়। তো এই জিনিসটা যে আসলে কোনো রিজন লাগে না মানুষের পিছে লাগতে, বা এখন একটা টার্ম আছে যে টু গেট ক্যান্সেলড। তো আমার মনে হয় যে ইন কেস অফ নেগেটিভ পিয়ার ক্রাইসিস আমি সবসময় বিলিভ করি যে আজকের যে নিউজ, এটা কালকে আর নিউজ থাকবে না, কালকে আরেকজন আরও অনেক বেশি পাগলামি করে নিউজ কভার আপ দিবে না। ভাইয়া এইটা আমি বলবো না যে পাশে এসে দাঁড়ায় না, কারণ যখন এরকম একটা ক্রাইসিস হয়, মনে করেন আমার সাথে কিছু একটা হলো, সবার আগে কিন্তু আমাকে কন্টেন্টের এই জগৎ থেকে কিন্তু সবাই ফোন দেয়। তো আমরাও কথা বলি যে কী করা উচিত। সো জাস্ট বিকজ উই আর নট বিং ভোকাল অ্যাবাউট ইট ডাজেন্ট মিন দ্যাট উই আর নট ইন টাচ উইথ দ্যাট পারসন। মেবি এটা যে আর কি ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে, মেবি এটা তারই পরামর্শ হয় যে ঠিক আছে তোমরাও বেশি কথা বলো না, কারণ যত কথা বলবো এটা তত থাকে না, সার্কুলেশনে থাকবে। সো মাঝে মাঝে দ্য বেস্ট থিং ইজ টু লে লো। তো এটা ওদের সাইড থেকেই আর কি অ্যাডভাইসটা আসে যে তোমাদের কিছু বলার দরকার নাই, আমি দেখতেছি ব্যাপারটা। ইন ফিউচার ইনশাল্লাহ আসবো, আর আসলে আমি চেষ্টা করব ভালো কোনো গল্প নিয়েই আসতে। সিনেমাতে ইচ্ছা আছে। আমার মনে হয় যে এখন বাংলাদেশের সিনেমার সিনটা আরও অনেক বেশি বুম করছে, আর সিনেমার গল্পের মধ্যে আমার মনে একটু ভেরিয়েশন নিয়ে আসা উচিত। আর সিনেমার স্ক্রিনে না আমরা আসলে অ্যাক্ট্রেসদেরও এত বেশি রিপ্রেজেন্টেশন দেখি না, সবাই চিকন, সবাই সুন্দর, সবাই ফর্সা। তো আমার মনে হয় যে আমাদের বাংলাদেশে কিন্তু মহিলাদের মধ্যে অনেক ডাইভার্সিটি আছে, আমাদের কমপ্লেক্সন হোক, আমাদের হাইট হোক, আমাদের ওয়েট হোক, এইগুলাকে নিয়ে একটা গল্পকে যদি সামনে আনা যায়, আমাদেরকে রিপ্রেজেন্ট করে দ্য রিয়েল ওমেন অফ টুডে, সো ওইটা আরও অনেক মানে আমার মনে হয় যে অ্যাট দিস পয়েন্ট খুব সুন্দর হবে স্ক্রিনে দেখার মতো। একটা বেসিক শিক্ষা অবশ্যই জরুরি, কারণ আমি জানি যে এই ফিল্ডটা আসলে কোনো পার্টিকুলার যে কেউ তোমার ডিগ্রি বসে বসে চেক করছে এরকম না, কিন্তু এডুকেশনের সাথে একটা মানে বেসিক এথিক্যাল এডুকেশনের সাথে একটা বেসিক এথিক্সের সেন্স, একটা বেসিক প্রিন্সিপাল তোমার মধ্যে কাজ করবে। আর যখন তোমার একটা প্ল্যাটফর্ম হয়ে যাবে, দ্যাট উইল হেল্প ইউ টু মনিটর ইউর ওন কন্টেন্টস। আর যারা আসতে যাচ্ছে আমার অ্যাডভাইস এটাই হবে, টু নট ওভার থিঙ্ক ইট। মাইক লাগবে, ক্যামেরা লাগবে, লাইট লাগবে, কিছুই লাগবে না, ফোনটা অন করো, কথা বলা শুরু করো, ভিডিওস বানানো শুরু করো, আই এম শিওর ইউল গো আ লং ওয়ে। বলতে তো অনেক কিছু ইচ্ছা হয়, মাঝে মাঝে বলেও ফেলি, হ্যাঁ, কিন্তু আমি বলবো যে সবসময় নেগেটিভের চেয়ে বেশি সবসময় পজিটিভটার উপর ফোকাস করা উচিত। যদি আমাকে 10 জন গালি দেয়, একজন না হলেও আমাকে প্রেজ করে থাকে, আর আমার মনে হয় প্রেজের উপরেই ফোকাস করে কাজটা মানে কন্টিনিউ করা উচিত। কথায় কথা যদি হতাশ হয়ে যায় তাহলে বাংলাদেশে কেউ কাজই করতে পারবে না, কারণ এখানে মানুষ প্রেজের চেয়ে বেশি ক্রিটিসিজমটাই বেশি করে। আর আমি ম্যাস অডিয়েন্সের কথা বলছি না, আপনি যদি একটা দাওয়াতেও যান, সবার আগে বলবে হাই হাই তুমি এত কালো হয়ে গেছো কেন, তোমাকে অনেকদিন পর দেখলাম মোটা হয়ে গেছো কেন। তো রিলেটিভদের থেকে কিন্তু এই জিনিসটা আসে, এটা কিন্তু ঘরে ঘরে আমরা দেখি যে ক্রিটিসিজমটাই বেশি বাঙালিদের মধ্যে যে কালচারটা। আই হোপ উইথ টাইম আমাদের একটু মানে এই মাইন্ডসেট থেকে আমরা বের হয়ে আসি, পজিটিভ জিনিসে ফোকাস করি, অ্যান্ড দ্যাট উই ফোকাস মোর অন স্প্রেডিং জয় অ্যান্ড হ্যাপিনেস ইনস্টেড অফ নেগেটিভিটি। ভাই আমার মনে হয় যারা এরকম না বুঝে বা কনটেক্সট ছাড়া গালিগালাজ করে, এইটা রিপ্রেজেন্টস দেম মোর দ্যান ইট রিপ্রেজেন্টস মি। এটা তাদের মেন্টালিটির রিফ্লেকশন, এটা তাদের ফ্যামিলির আপব্রিঙ্গিংয়ের রিপ্রেজেন্টেশন, এখানে আমার কিছু নাই। আমি যদি অফকোর্স একটা পজিটিভ কথা বলে থাকি, আমি জানি আমার স্ট্যান্ড পয়েন্টটা কী। এখানে কেউ যদি এসে একটা স্টুপিড কমেন্ট করে, এটা কিন্তু তার ফ্যামিলি বা তার ব্যাকগ্রাউন্ড, তার মাইন্ডসেটের রিফ্লেকশন। এখানে আমি কি বলবো, আমি জাস্ট বলতে চাই গেট ওয়েল সুন। এই ধরনের কথা এত বেশি এখন শুনতে হয় না, বাট অফকোর্স আমার আব্বু যেমন একজন লেজেন্ডারি ফুটবল প্লেয়ার, আর আব্বুর মানে উনি যেমন একটা জেনারেশনাল হিরো বলবো আমি, হ্যাঁ, ওই পর্যায়ে আমি কখনো যেতে চাই না, যেতে পারবেও না। আর আমি না, এটা ওনার ফিল্ডেও যারা আমার মনে হয় যে
যখন আব্বু খেলতেন তখন দ্যাট ওয়াজ দ্য গোল্ডেন এরা অফ ফুটবল, হ্যাঁ, যেটা বাংলাদেশে বলা হয়। তো আমার মনে হয় যে আব্বুর জায়গা থেকে এখনও যখন আমরা অনেক রুরাল এরিয়াতে যাই, মানুষজন দৌড়ায় দৌড়ায় আসে আব্বুকে চিনে, এই লেভেল অফ ফেম আমি অ্যাসপায়ারও করি না, কখনো যাবও না। বাট আমি আমার ছোট জগতে যতজন চিনে, যতজন প্রশংসা করে, ওইটার মধ্যে খুশি। অ্যান্ড আব্বু অফকোর্স এই জায়গায় মানে কায়সার হামিদের মেয়ে হয়ে আমার এটা খুব গর্বের একটা ব্যাপার। অ্যান্ড আই হোপ আই ক্যান কন্টিনিউ টু মেক হিম প্রাউড। বাবাকে ঘিরে অনেক কিছুই বলার আছে, কারণ আমার আব্বু মানে সবাই বলে সবার আব্বু ভালো, কিন্তু আমার আব্বু বেস্ট আব্বু। আমাকে জীবনে মানে আমি যত মায়ের খাইছি, যত বকা খাইছি, সব আম্মু আমার বাসায় ভিলেন। হ্যাঁ, তো আব্বু ছোটোবেলা থেকে ছিল যে এরকম কোনো একটা পরীক্ষায় নাম্বার কম আসছে, আব্বু সাইন করে দিত। স্পোর্টস ডের আগে অনেক নার্ভাস আমি, আব্বু আমাকে স্পোর্টস ডের আগে ওই পেপটকটা দিত। যত ফাউন্ডেশন ডে প্রোগ্রাম, যত অনুষ্ঠান, আমি আবার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে অনেক অ্যাক্টিভ থাকতাম। সব যেখানে পারফর্ম করছি, যেখানে যা করছি, আমার আব্বু সবার আগে স্টেজের সামনে ক্যামেরা নিয়ে, মানে হি ওয়াজ অলওয়েজ দেয়ার। এটা আমি এখন তো ফোনের যুগ সবাই, বাট ছোটোবেলা থেকে হি হ্যাড আ ভিডিও ক্যামেরা, হি হ্যাড আ ক্যামেরা। সো ছোটোবেলা থেকে হি হ্যাজ বিন ভেরি সাপোর্টিভ, আর খুব চিল্ড একটা মানুষ। এটা তো আপনারাও জানেন যে আব্বুর ভিডিও টিডিও দেখে, বা আব্বু যখন আপনারাও অনেক ইন্টারাক্ট করেন আব্বুর সাথে। সো আব্বুর সাথে ওইটাই প্ল্যান, মেবি একটা ভিডিও বানাবো, মেবি কোথাও ডিনার করতে যাবো, এইটাই। না, আমি এইটাই যে আমি আজকে অনেকগুলো ইন্টারভিউ দিচ্ছি, আপনারা দেখি একটা সেই ধুমধারাক্কা একটা সিনেমা মার্কা লাইট লাগাইছেন, এই জন্য আমার নিজেকে আরও নায়িকা নায়িকা লাগতেছে। কালবেলার যেটা বুঝলাম বাজেট অনেক ভালো, একটা সেই লাইট, সেই মাইক, সেই জার্নালিস্ট। সো কিপ আপ দ্য গুড ওয়ার্ক।